আসসালামু আলাইকুম। মহিলা কলেজ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার সুপ্রিয় বিবিএ সম্মান তৃতীয় বর্ষের ছাত্রীদের জানাই আজকের ক্লাসে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে বর্তমান প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে সবাই নিরাপদে ঘরে অবস্থান করছেন। বর্তমানে যে মহামারী করোনা ভাইরাস যতদিন দূর না হবে, আশা করি আমরা সবাই সুস্থ ও নিরাপদে থাকব। আজ 17 মে 2020 রবিবার। আমি আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার অ্যাডভান্স অ্যাকাউন্টিং ফর লিজ ফর বিবিএ থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট নিয়ে আসলাম। আমি আবুল কালাম আজাদ, লেকচারার অফ ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ চট্টগ্রাম। আপনাদের আজকের বিষয়ের নাম অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1, অধ্যায় অ্যাকাউন্টিং ফর লিজ। এটি অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 বইয়ের 8ম অধ্যায়। অ্যাকাউন্টিং ফর লিজ, ইজারা হিসাব রক্ষণ, লিজ। আসেন এই পর্যায়ে আমরা লিজ কাকে বলে জেনে নিই। যখন সম্পত্তির মালিক একটি নির্দিষ্ট অঙ্কের ভাড়ার বিনিময়ে একটি নির্দিষ্ট সময়কালের জন্য এবং কতিপয় শর্ত সাপেক্ষে অপর পক্ষকে তার সম্পত্তির ব্যবহারের অনুমতি প্রদান করে, তাকে লিজ বা ইজারা বলে। আপনারা চাইলে এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। এক্ষেত্রে সম্পত্তির মালিককে ইজারাদাতা বা লিজর এবং সম্পত্তির ব্যবহারকারীকে ইজারা গ্রহীতা বা লিজি বলা হয়। ধরে নেওয়া যাক বাড়িওয়ালা বাড়ির মালিক, তাই লিজর, এবং ভাড়াটিয়া লিজি। বাড়িওয়ালা যেহেতু বাড়ির মালিক, উনি বাসা ভাড়া দিবেন, ওই বাসাটি ওনার সম্পত্তি, তাহলে উনি লিজর, এবং ভাড়াটিয়া বাড়িওয়ালার বাড়ি ভাড়া নিয়ে থাকবেন, তাহলে ভাড়াটিয়া লিজি। আশা করে আপনাদের কনফিউশন দূর হবে। দেখি এবার এখানে একটি আমরা চক দেখতে পাচ্ছি। লিজ একটি কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট, চুক্তিভিত্তিক। কাদের মধ্যে? বিটুইন লিজর অ্যান্ড লিজি। লিজর কি করে? গিভ পিরিয়ডিক্যাল রেন্টাল লিজ পেমেন্ট দিবে এবং সে অ্যালাউ করবে, অনুমতি দিবে টু ইউজ অফ অ্যাসেট, তার সম্পত্তিটি ব্যবহার করার অনুমতি দিবে। কাকে? লিজিকে। লিজি এর বিনিময়ে তাকে একটি পিরিয়ডিক্যাল, সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, ত্রৈমাসিক একটি নির্দিষ্ট ইনস্টলমেন্ট প্রদান করবে, একটি কিস্তি প্রদান করবে। লেখা আছে এখানে স্পেসিফিক টাইম পিরিয়ড। এরপর আসেন আমরা ক্লাসিফিকেশান দেখি। লিজের ক্লাসিফিকেশান দুইটি, প্রথমটি অপারেটিং লিজ, দ্বিতীয়টি ক্যাপিটাল লিজ। অপারেটিং লিজ কাকে বলে? বাংলায় বলা যায় পরিচালন লিজ। কোনো লিজ চুক্তিতে যদি শুধুমাত্র নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে সম্পত্তির জীবনকালের কিছু অংশ ব্যবহারের অনুমতি থাকে, তাকে পরিচালন লিজ বা অপারেটিং লিজ বলা হয়। বলা হয়েছে যে কোনো একটি সম্পত্তি, আমার সম্পত্তিটা সাপোজ 10 বছর যাবে, আমি 5 বছর 6 বছর ব্যবহার করতে পারবো, সেটাকে আমরা কি বলা হয়? পরিচালন লিজ। এবার আসেন ক্যাপিটাল লিজ, মূলধন লিজ।
কোনো লিজ চুক্তিতে যদি একটি সম্পত্তির সম্পূর্ণ জীবনকাল ব্যবহারের অনুমতি থাকে এবং লিজি কর্তৃক সম্পত্তির মালিকানা অর্জনের সুবিধা ও ঝুঁকি গ্রহণের অপশন থাকে, তাকে মূলধন বা ক্যাপিটাল লিজ বলা হয়। সম্পত্তিটির আয়ুষ্কাল, সাপোজ এস্টিমেটেড লাইফ 10 ইয়ার্স, আমি 10 ইয়ার্স সম্পত্তিটি সম্পূর্ণ জীবনকাল ব্যবহারের অনুমতি পাবো, ব্যবহার করতে পারবো, ইউজ করতে পারবো, তাহলে সেটাকে বলবো ক্যাপিটাল লিজ। এই দুইটি লিজের মধ্যে অপারেশন লিজ এবং ক্যাপিটাল লিজ, এই দুইটি লিজের মধ্যে পরিচালন লিজ এবং মূলধন লিজ, এই দুইটি লিজের মধ্যে আমাদের ক্যাপিটাল লিজ থেকেই অঙ্ক বেশি আসে। বিশেষ করে দেখা যায় খ বিভাগ এবং গ বিভাগে প্রত্যেকবারই অঙ্ক থাকে, 14 মার্কের অঙ্ক থাকে। আসেন এবার আমরা ক্যাপিটাল লিজ নিয়ে আলোচনা করব। এর আগে আলোচনা করার পূর্বে ক্যাপিটাল লিজ এবং অপারেটিং লিজ এর সম্পর্কে পার্থক্য জেনে নিই। কী লেখা আছে? অপারেশন লিজ, অপারেশন লিজ সম্পত্তির ইচ্ছা করলে কিনতে পারবেন না, আপনি সম্পত্তির ইচ্ছা করলে কিনতে পারবেন না, জাস্ট ব্যবহার করতে পারবেন একটি নির্দিষ্ট সময়ের জন্য। এবং ক্যাপিটাল লিজ যদি সম্পত্তির মালিক ইচ্ছা করে আপনাকে ওটা বিক্রি করে দিতে পারে। এটা যে 10 ইয়ার্স এস্টিমেটেড লাইফ আছে, ওই লাইফের মধ্যে আপনি চাইলে সেটা ক্রয় করে নিতে পারেন। অপারেশন লিজ কোনো ঝুঁকি নাই এবং ক্যাপিটাল লিজের ঝুঁকি থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এর পরবর্তীতে আসি, ক্যাপিটাল লিজে ওই সম্পত্তির সম্পূর্ণ আয়ুষ্কাল আপনি লিজ হিসাবে নিয়ে নিতে পারেন, গুরুত্বপূর্ণ তথ্য খেয়াল করুন। এবং ও সম্পত্তি যত আয়ুষ্কাল, যতদিন এই সম্পত্তিটা থাকবে আপনি চাইলে নিয়ে নিতে পারবেন। এরপর অপারেশন লিজ এই সম্পত্তি কিছু সময়ে ব্যবহারের অনুমতি লাভ করবেন, আপনি নির্দিষ্ট কিছু সময় উনি যতদিনে আপনার জন্য লিজ দিবে ততদিনে আপনি ব্যবহার করতে পারবেন। ধরে নেওয়া যাক সম্পত্তির আয়ুষ্কাল 5 বছর, আপনি চাইলে পুরো 5 বছর ব্যবহার করতে পারেন। এখানে একটি শর্ত আছে, শর্তটি হলো ক্যাপিটাল লিজ কখনো ক্যান্সেলেবল না, তার মানে এটি আপনি বাতিলযোগ্য না। তার মানে যে লিজটা আপনি নেবেন ওটি নন ক্যান্সেলেবল, বাতিল করতে পারবেন না, তাহলে সেটি ক্যাপিটাল লিজ। আপনি যে এই অঙ্ক পরীক্ষায় অঙ্ক আসলো, আপনি কিভাবে বুঝবেন এটি কি ক্যাপিটাল লিজের অঙ্ক না অপারেটিং লিজের অঙ্ক? তাহলে যেই লিজটি বাতিল করা যাবে না, নন ক্যান্সেলেবল লেখা থাকবে, সেটি হচ্ছে ক্যাপিটাল লিজ। এবং আপনি যে লিজ নেবেন ওই লিজের আয়ুষ্কাল সম্পত্তির আয়ুষ্কালের 75% বেশি হতে হবে। সম্পত্তিটি বয়স সাপোজ 5 বছর, আপনি সেটির আয়ুষ্কাল যদি 75% বেশি হয় তাহলে ধরে নিতে হবে এটি ক্যাপিটাল লিজ। আমরা এখানে দেখি একটি ম্যাথমেটিক্যাল টার্মস আছে। ক্যাপিটাল লিজের মধ্যে সাপোজ সম্পত্তির আয়ুষ্কাল 5 ইয়ার্স, এটা লিজ নিচ্ছেন আপনি 4 ইয়ার্সের জন্য, তাহলে 4 / 5 × 100 = 80%, দ্যাট মিন্স 75%-এর বেশি সময়, তাহলে নিঃসন্দেহে এটি একটি ক্যাপিটাল লিজ। এরপর আসেন ইনস্টলমেন্ট বিগিনিং অফ দ্য ইয়ার। এই যে আপনি লিজ নেবেন, আপনি তো যেই জিনিসটি লিজ নিলেন এটি তো আপনি বিনা পয়সায় না, প্রত্যেক বছর বছর বা প্রত্যেক মাসে মাসে, মাসের প্রথমে বা বছরের প্রথমে অথবা শেষে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পে করতে হবে। যদি বছরের প্রথমে আপনি নির্দিষ্ট পরিমাণ ইনস্টলমেন্ট প্রদান করেন তাহলে আপনার সূত্র হবে PB = A 1 - 1 + R -n / I 1 + I। এবং যদি এন্ডিং অফ দ্য ইয়ার হয় PB = A 1 - 1 + I - n / I। ভয় পাওয়ার কিছুই নেই, আলটিমেটলি এখানে সূত্র হচ্ছে একটি। এন্ডিং অফ দ্য ইয়ার বললে নর্মাল এই সূত্রটি, এবং বিগিনিং অফ দ্য ইয়ার বললে জাস্ট লাস্টে 1 + I যুক্ত হবে। আপনারা যেহেতু BBA 3য় বর্ষ, আপনারা প্রথম বর্ষে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা, প্রিন্সিপাল অফ ফিন্যান্সের মধ্যে টাইম ভ্যালু অফ মানির মধ্যে এই সূত্রটি, এই ফর্মুলাটি আপনারা ইউজ করে এসেছেন। একটু রিমাইন্ড করেন, দেখবেন আপনারা মিল পাবেন। আসেন, যেহেতু আমরা কাকে বলে শিখলাম, ফর্মুলা শিখলাম, কিছু রুলস শিখলাম, এবার একটা অঙ্ক করা যাক। অন জানুয়ারি 1
জানুয়ারির 1 তারিখে 2011 সালে জানুয়ারির 1 তারিখে কিং কর্পোরেশন সাইন এ 5 ইয়ার্স নন ক্যান্সেলেবল লিজ। খেয়াল করুন, আমি বলেছিলাম নন ক্যান্সেলেবল থাকলে ইট ইজ এ ওয়ান কাইন্ডস অফ ক্যাপিটাল লিজ। তাহলে আমরা একটা টার্মস পেলাম, দুইটা টার্মস। প্রথম নাম্বার টার্মস ছিল আমাদের কি, এটি নন ক্যান্সেলেবল, ঠিক আছে। দ্বিতীয় নাম্বার টার্ম ছিল 75%-এর বেশি। আচ্ছা, এই দুটি কন্ডিশান আমরা এই অঙ্কে পাই কিনা দেখি, তাহলে ধরে নিতে হবে এটি একটি কি ক্যাপিটাল লিজ। তাহলে অন জানুয়ারি 1, 2011 কিং কর্পোরেশন সাইন এ 5 ইয়ার নন ক্যান্সেলেবল লিজ। তাহলে এটি একটি বাতিলযোগ্য নয় এরকম একটি লিজ ফর এ মেশিন। তাহলে 1 নাম্বার কন্ডিশনে আমরা পেলাম, 1 নাম্বার শর্তটি আমাদের পূর্ণ হলো। দ্য টার্মস অফ দ্য লিজ, দ্য টার্মস মানে এই শর্তে অফ লিজ কল্ড ফর কিং টু মেক অ্যানুয়াল পেমেন্ট, প্রত্যেক বছর প্রদান করবে 8,668 টাকা। তার মানে প্রত্যেক বছরে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ ইয়ার স্টার্টিং জানুয়ারি 1। আবার দেখেন, দ্য টার্মস অফ দ্য লিজ, এই লিজের শর্ত হচ্ছে কল্ড কিং কর্পোরেশন মেক অ্যানুয়াল পেমেন্ট, বার্ষিক প্রদান করবেন 8,668 টাকা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ ইয়ার, প্রত্যেক বছরের শুরুতেই। স্টার্টিং শুরু হবে জানুয়ারির 1 তারিখ 2011। তার মানে 2011 সালের জানুয়ারি 1 তারিখে প্রত্যেক বছর উনি 8,668 টাকা প্রদান করবেন। দ্য মেশিন হ্যাজ অ্যান এস্টিমেটেড ইউজফুল লাইফ, তার মানে মেশিনের এস্টিমেটেড আয়ুষ্কাল ইউজফুল লাইফ অফ 6 ইয়ার, এটি 6 বছর ব্যবহার করতে পারবেন। এবং এই টাকা 5,000 আনগ্যারান্টেড রিসাইডিয়াল ভ্যালু। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, মেশিনের ইউজফুল লাইফ 6 ইয়ার্স এবং এই যে 5,000 টাকা সেটা আনগ্যারান্টেড রিসাইডিয়াল ভ্যালু, খেয়াল করবেন। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টার্মস, অঙ্কের জন্য লাগবে। দ্য মেশিন রিভিটস ব্যাক টু দ্য লিজর এট দ্য এন্ড অফ দ্য লিজ টাইম। তাহলে একটি ওই নির্দিষ্ট সময়ের পর যতদিনের জন্য উনি লিজ নিলেন এরপরে সেটা আবার কী করতে হবে, ব্যাক করতে হবে। কিং ইউজেস দ্য স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট লাইন, কিং ইউজেস ব্যবহার করে দ্য স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট মানে সরলরৈখিক, লাইন মেথড সরলরৈখিক পদ্ধতি অফ ডেপ্রিসিয়েশন। আপনারা জেনে থাকবেন ডেপ্রিসিয়েশনের অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে 1 নাম্বার পদ্ধতি সরলরৈখিক পদ্ধতি, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড, ডাবল ডিক্লাইনিং মেথড, দ্বৈত গণনাহার পদ্ধতি। যাই হোক, আমরা এখানে যেহেতু স্ট্রেট লাইন ডেপ্রিসিয়েশন মেথডের কথা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করি। কিং ইউজেস, কিং ব্যবহার করে দ্য স্ট্রেট লাইন মেথড অফ ডেপ্রিসিয়েশন ফর অল অফ দ্য প্ল্যান্ড অ্যাসেট, সকল প্রকার সম্পত্তির জন্য। কিং ইনক্রিমেন্টাল বরোয়িং রেট ইজ 10%। তাহলে এখানে আপনার আর এর মান 10% এবং লিজর ইমপ্লিসিট রেট ইজ আননোন, লিজরে ইমপ্লিসিট এটা কি জানা নেই। 1 নাম্বার রিকোয়ারমেন্ট এবং 2 নাম্বার রিকোয়ারমেন্ট এবং 3 নাম্বার রিকোয়ারমেন্ট আমাকে কি বলা হয়েছে। 1 নাম্বার রিকোয়ারমেন্ট বলা হয়েছে হোয়াট টাইপস অফ লিজ ইজ দিস, এটি কোন প্রকারের লিজ, এক্সপ্লেইন। আমরা অঙ্ক দেখিয়ে বলতে পারি ইট ইজ নন ক্যান্সেলেবল, তাহলে এটি একটি নিঃসন্দেহে কি ক্যাপিটাল লিজ। তাহলে আপনি জাস্ট বলবেন এটি কি লিজ, এটি হোয়াট টাইপস অফ লিজ ইজ দিস, এক্সপ্লেন করেন। রিকোয়ারমেন্ট এর মধ্যে বলা আছে দিস ইজ এ ক্যাপিটাল লিজ, এটি একটি মূলধন লিজ। ক্রস, কারণ দ্য লিজ টার্মস ইজ গ্রেটার, লিজ টার্ম বেশি দেন 75% অফ ইকোনমিক লাইফ। তাহলে আপনার 6 ইয়ারের যে খেয়াল করেন এখানে আপনার টোটাল হচ্ছে 6 ইয়ার মধ্যে 5 ইয়ার উনি কী করবেন, ক্যান্সেল করতে পারবেন না। তাহলে 75%-এর বেশি, কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম 80% মতো আসে প্রায়, তাহলে 75%-এর বেশি। তাহলে ওই কারণে ক্রস দ্য লিজ টার্মস ইজ গ্রেটার দেন 75% অফ দ্য ইকোনমিক লাইফ, টোটাল লাইফের অফ দ্য লিজর অ্যাসেট। তাহলে 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমরা বুঝছি। 1 নাম্বার রিকোয়ারমেন্ট কী বলা হয়েছিল, হোয়াট টাইপস অফ লিজ ইজ দিস। তাহলে ইট ইজ ওয়ান কাইন্ডস হবে কি ক্যাপিটাল লিজ, কারণ এটি আয়ুষ্কাল 75% আয়ুষ্কাল ছিল 6 বছর এবং ব্যবহার করতে পারবে 5 বছর, তাহলে 75%-এর বেশি। দ্বিতীয় নাম্বার বলছে নন ক্যান্সেলেবল, তাহলে একটি নিঃসন্দেহে একটি ক্যাপিটাল লিজ। আপনি এটি লিখলেই 2 নাম্বার পেয়ে যাবেন। এরপর আছে কম্পিউট, গণনা করো দ্য প্রেজেন্ট ভ্যালু, বর্তমান মূল্য অফ দ্য মিনিমাম, সর্বনিম্ন লিজ পেমেন্ট, সর্বনিম্ন লিজ কত পেমেন্ট করবেন। খেয়াল করেন
compute the present value of the minimum lease payment requirement B PB equal to A 1 minus 1 plus I minus n divided by 1 plus I। যেহেতু অঙ্কে আমাদের বিগিনিং অফ দ্য ইয়ার বলা হয়েছে, তাহলে আপনার লাস্টে 1 প্লাস আর এই জিনিসটি যুক্ত হবে। তাহলে এখানে এ ফর ইনস্টলমেন্ট 8668, আপনাদেরকে দেখিয়েছিলাম ইনস্টলমেন্ট 8668, এবং 1 প্লাস আই এর মান হচ্ছে 10%, এন এর মান হচ্ছে 5 এবং আই এর মান হচ্ছে 10%, এবং 1 প্লাস আই এর মান 10%। আই ইকুয়াল টু সুদ ইন্টারেস্ট, এ ফর ইনস্টলমেন্ট, আই ফর ইন্টারেস্ট, এন ফর নাম্বার অফ ইয়ার বা সময়। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে পাই ৩৬,১৪৪ টাকা। আশা করে বুঝতে পেরেছেন। এরপর 3 নাম্বার রিকোয়ারমেন্টে বলা হচ্ছে প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল, সকল প্রকারের জার্নাল করো যেগুলো তোমার প্রয়োজন ফর কিং এর জন্য ফর দ্য লিস্ট ফ্রো জানুয়ারি 1, 2012 2012 সালে কি কি জাবেদা হবে, সকল প্রকার প্রয়োজনীয় জাবেদা আপনাকে দিতে বলা হয়েছে। তাহলে এখানে যদি বিগিনিং অফ দ্য ইয়ার বলে তাহলে জার্নাল হবে 3টা, আর যদি এন্ডিং অফ দ্য ইয়ার বলে তাহলে জার্নাল হবে 2টা। এখানে খেয়াল করেন আপনার অঙ্কে বলা আছে বিগিনিং অফ ইচ ইয়ার, বিগিনিং শুরুতে অফ ইচ ইয়ার, প্রত্যেক বছরের শুরুতে টাকা 5000। তাহলে যদি বিগিনিং অফ দ্য ইয়ার বলে জাবেদা হবে 3টা। এবার আসেন আমরা জাবেদাগুলো একটু দেখি। 1 নাম্বার জাবেদা 2011 সালের জানুয়ারির 1 তারিখ, যেহেতু লিজ নিয়ে নেওয়া হয়েছে, লিজ মেশিন ডেবিট, লিজ লায়াবিলিটিস ক্রেডিট। এটি যেহেতু একটি ক্যাপিটাল লিজ, ওই কারণে এখানে লিখে আছে ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লায়াবিলিটি ক্রেডিট। ৩৬,১৪৪ টাকা দিয়ে এই লিজটা নেওয়া হয়েছিল। প্রশ্ন আমরা দেখি, খেয়াল করেন আমরা বের করেছিলাম প্রত্যেক বছর এই মিনিমাম কত লিজ পেমেন্ট করবে সেটার জন্য। খেয়াল করেন ৩৬,১৪৪ টাকা আপনাকে কী করতে হবে, প্রত্যেক বছর দিতে হবে প্রেজেন্ট ভ্যালু। এরপর খেয়াল করেন আপনাকে বলা হয়েছিল জাবেদা 3টে হবে। এরপর খেয়াল করেন 2011 সালের জানুয়ারির 1 তারিখ লিজ লায়াবিলিটি ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। তাহলে আপনি প্রত্যেক বছর কত টাকা পে করতে হবে, ৮৬৬৮ টাকা, এর মান ৮৬৬৮ টাকা ইনস্টলমেন্ট। এই ইনস্টলমেন্টে জাবেদা লিজ লায়াবিলিটিস ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। এরপর আসেন 2011 সালের ডিসেম্বরের 31 তারিখ অবচয়ের জাবেদা দিতে হবে। আপনাকে কিছুক্ষণ আগে বলেছিলাম সরলরৈখিক পদ্ধতি অবচয়ের জাবেদা হচ্ছে ডেপ্রিসিয়েশন ইকুয়াল টু সম্পত্তির মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইড বাই আয়ুষ্কাল। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন সম্পত্তির মূল্য ৩৬,১৪৪ টাকা, সলভেন্স ভ্যালু নেই এবং আয়ুষ্কাল 5 বছর। তাহলে এই লিজের অবচয় হচ্ছে ৭,২২৯ টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে অবশ্যই খরচ ডেবিট, অবশ্যই সংস্কৃতি ক্রেডিট বা পুঞ্জীভূত অবশ্যই ক্রেডিট ৭,২29 টাকা। এরপর খেয়াল করেন ইন্টারেস্টে জাবেদা দিতে হবে ৩৬,১৪৪ টাকা থেকে ৮,৬৬৮ টাকা আমরা যেই দিনে লিজ নিয়েছিলাম সেই দিন দিয়ে দিয়েছিলাম, ওই কারণে ওইটা বাদ গিয়ে বাকিটার উপর 10% ধরতে হবে, তার মানে ২,৭৪৮ টাকা। তাহলে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ২,৭৪৮ টাকা এবং ইন্টারেস্ট পেয়েবল ২,৭৪৮ টাকা। এরপর 2012 সালে জানুয়ারির 1 তারিখে আবার একটি জাবেদা দিতে হবে। যেহেতু অঙ্কটি 2011 সালে শুরু হয়ে 12 সালে শেষ হয়েছিল, তাহলে আপনি যে ক্যাশ টাকা দিয়েছিলেন ৮,৬৬৮ টাকা, তাহলে আপনি প্রথমে একবার দিয়েছিলেন 2011 সালের জানুয়ারির 1 তারিখে। খেয়াল করেন ৮,৬৬৮ টাকা দিয়েছিলেন, তখন জাবেদা দিয়েছিলেন লিজ লায়াবিলিটিস ডেবিট ৮,৬৬৮ টাকা এবং ক্যাশ টাকা ক্রেডিট। এই যে 11 সালে যে জাবেদাটা দিয়েছেন ঠিক সেম জাবেদা এখানে কপি পেস্ট হবে, জাস্ট একটি ইন্টারেস্ট পেয়েবল আসবে। তাহলে লিজ লায়াবিলিটি ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট, এখানে একটি ইন্টারেস্ট পেয়েবল আসলো। কেন আসলো? কারণ আপনি 2011 সালে জানুয়ারির 1 তারিখ যে লিস্টটি নিয়েছিলেন
ওই লিজে নেওয়ার সময় কোনো প্রকার সুদ দেননি, কারণ তখনই আপনি একটা ইনস্টলমেন্ট দিয়ে দিয়েছেন। ইনস্টলমেন্ট দেওয়ার সাথে সাথেই তখনই কিন্তু সুদ কাউন্ট হয়নি, কিন্তু 2012 সালে সেটি 1 বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ওই কারণে এটাকে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে। ইন্টারেস্ট আমরা এখানে দেখিয়েছিলাম 36,144 টাকা থেকে এই যে 11 সালের 8,668 টাকা ইনস্টলমেন্টটা বাদ দিয়ে বাকিটার উপর 10% ধরতে হবে, 2,748 টাকা। ধন্যবাদ, আপনারা আশা করে বুঝতে পেরেছেন। আপনাদের নেক্সট ক্লাসের জন্য আমি একটি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, খেয়াল করেন। আমি অঙ্কটা বুঝিয়ে দিই, আপনারা করে নেবেন। অ্যাজিউম দ্যাট, মনে করো যে অন জানুয়ারি 1, 2011, মনে করো জানুয়ারির 1 তারিখ, 2011 সালের জানুয়ারির 1 তারিখ কিং কর্পোরেশন সাইন করলো এ 10 ইয়ার্স নন ক্যান্সেলেবল লিজ। ধরেন দেখেন নন ক্যান্সেলেবল লিজ, তাহলে এটি একটি ক্যাপিটাল লিজ। এগ্রিমেন্ট, চুক্তি করলো টু লিজ এ স্টোরেজ বিল্ডিং ফর কুইন কোম্পানি। কার থেকে? কুইন কোম্পানি থেকে। দিস ইনফরমেশন রিলেটেড, এই তথ্যটি সংযুক্ত আছে, সম্পর্কিত টু দিস লিজ এগ্রিমেন্ট ইজ গিভেন বিলো। নিচে দেওয়া আছে কি কি ইনফরমেশন দেওয়া আছে, খেয়াল করেন। দ্য এগ্রিমেন্ট, এই চুক্তি রিকোয়ার প্রয়োজন ইকুয়াল রেন্টাল পেমেন্ট, প্রত্যেক বছর বছর আপনি সমান কিস্তি দিবেন অফ টাকা 72,000, 72,000 টাকা বিগিনিং অফ জানুয়ারি 1, 2011, জানুয়ারির 1 তারিখ 2011 সালে। দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য বিল্ডিং অন জানুয়ারি 1, 2011 ইজ টাকা 4,40,000, 4,40,000 টাকা। It is fair value. The building has an estimated economic life is 12 year, তাহলে এটি 12 বছর, আয়ুষ্কাল কয় বছর? 12 বছর। উইথ অ্যান আনগ্রান্টেড রিসাইডিয়াল ভ্যালু অফ টাকা 10,000, কিং কর্পোরেশন ডেপ্রিসিয়েটেড ইটস অ্যাসেটস অন দ্য এস্টেট লাইন ডেপ্রিসিয়েশন, তাহলে উনি ডেপ্রিসিয়েট করবেন, অবচয় ধরবেন এস্টেট লাইন মেথড, সরলরৈখিক পদ্ধতিতে। এরপর বলা আছে কিং কর্পোরেশন ইনক্রিমেন্টাল বরোয়িং রেট ইজ 12%, এটির ইনক্রিমেন্টাল বরোয়িং রেট কত পার্সেন্ট? 12%। এবং দ্য লিজার ইমপ্লিসিট রেট ইজ আননোন, পূর্বের অঙ্কের সাথে মিল আছে, খেয়াল করেন। 5 নাম্বার বলা হয়েছে দ্য ইয়ারলি রেন্টাল পেমেন্ট ইনক্লুডস, যুক্ত আছে টাকা 2,470 টাকা এক্সিকিউটিভ কস্ট। ইনস্ট্রাকশন দেওয়া আছে কি কি আপনি করবেন, ক্যালকুলেশন। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ, প্রয়োজনীয় জাবেদা করবেন অন দ্য লিজার্স বুক, লিজারের বুকে ফর দ্য ইয়ার 2011 অ্যান্ড 2012, 2011 সাল এবং 2012 সালের জার্নাল করবেন, যেগুলো প্রয়োজন। কিছুক্ষণ আগে আমরা শুধু 2011 সালে জাবেদা করেছিলাম, এখন 2011 সাল এবং 12 সালে জাবেদা করবি। আচ্ছা, আমরা দেখিয়ে দিই, তারা আপনারা চেষ্টা করবেন, আনসারটা একটু দেখে নেন। কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কোনো সমস্যা থাকলে। এরপর দেখেন অ্যাকচুয়াল অ্যামাউন্ট অফ লিজ, ইয়ারলি পেমেন্ট 72,000 টাকা। এর মধ্যে কস্ট যে ইনক্লুড ছিল, বলা আছে ইনক্লুড ছিল কস্ট, খেয়াল করেন 2,470 সামথিং, সেটা আমরা বাদ দিতে হবে, তাহলে 69,529 টাকা বাইরে হয়। যেহেতু এটা ইনক্লুড ছিল সেটা আমাকে বাদ দিতে হবে। 72,000 টাকা প্রত্যেক বছর বছর আপনি পে করবেন, এর মধ্যে ইনক্লুড ছিল 2,470 টাকা, এগুলো বাদ দিয়ে আমার 69,529.49। দেখেন ঠিক সেম আগের ফর্মুলা আমরা ইউজ করেছি, যেহেতু আমাকে অঙ্কে বলা আছে এখানে বিগিনিং অফ দ্য ইয়ার, ঠিক আছে। ঠিক সেম ফর্মুলাতে আপনি পিবি বার করবেন, পিবির মান 4,40,000 টাকা। রিকোয়ারমেন্টে দেখেন প্রিপেয়ার অল নেসেসারি জার্নাল ফর দ্য কিং কর্পোরেশনের জন্য 2011 সাল এবং 12 সালের জন্য আমরা প্রথমে 11 সালের জাবেদা সবগুলো করেছি। 11 সালে দেখেন জানুয়ারি 1 তারিখে কিছুক্ষণ আগে যেটা করেছিলেন ক্যাপিটাল লিজ ডেবিট, লিজ লাইবিলিটি ক্রেডিট, আশা করি এখন আর বুঝাইতে হবে না। এরপর জানুয়ারি 1 তারিখে আবার দেখেন আপনি যে লিজ নিয়েছিলেন 72,000 টাকা পেমেন্ট করছেন,
কস্ট 2470 টাকা, কস্ট হলে খরচ ডেবিট এবং লিজ লাইবিলিটিস 69,529 টাকা। এই টাকাটাকে এই টাকা বাদ দিলে 69,529 টাকা বের হয়। যা হোক, এরপর খেয়াল করেন আপনি ডেপ্রিসিয়েশনে অবশ্যই জাবেদা দিবেন। অবশ্যই জাবেদা দেখেন কস্ট মাইনাস সলভেন্স ভ্যালু ডিভাইড বাই এস্টিমেটেড লাইফ। কস্ট হচ্ছে 4,40,000 টাকা, সলভেন্স ভ্যালু নেই এবং আয়ুষ্কাল 10 বছর 44,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট 44,000 টাকা। এরপর ইন্টারেস্ট দেখেন 12% ধরবেন, 12% আসে কত 44,458 টাকা। এটা 2011 সালের যাবে। 2012 সালের জার্নালটা দেখেন, 12 সালে ঠিক সেম ক্যাশ টাকা আপনি 72,000 টাকা পে করছেন। 11 সালে আপনার ইন্টারেস্ট ছিল না, খেয়াল করেন 11 সালে কোনো ইন্টারেস্ট ছিল না, 12 সালে আপনি ইন্টারেস্ট দিতে হবে 44,456 টাকা। ইন্টারেস্ট আমরা ক্যালকুলেশন করে আমরা দেখিয়েছি। এরপর আপনার কস্ট আছে 2,470 টাকা লিখে আছে এখানে, বাকি টাকাটা হচ্ছে 25,073 টাকা হচ্ছে কি লিজ লাইবিলিটিস। এরপর আপনি অবশ্যই জাবেদা দিবেন 44,000 টাকা। এরপর 2012 সালে আপনার সুদের জাবেদা দিবেন 4,40,000 টাকা থেকে গত বছরগুলো বাদ। এরপর 12% ধরে 41,447 টাকা। আশা করে দুইটি অঙ্ক বুঝতে পেরেছেন, আপনারা বাসায় করবেন। যদি কোনো প্রকার প্রবলেম হয় আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।